আসলে এটা নারী মুক্তি না, এটা আরও বেশি বলা যায় আমাদের স্বাধীনতাকে নিয়েছিল। মানে এখন যিনি সবচেয়ে বেশি সাকিব খান ওনাকে করে যদি উনি যদি আমাকে একটা ব্লেসিং হিসেবে কপালে চুমু দেয় তাহলে সমস্যা নাই। আর হইতেই পারে, দেখা যাচ্ছে আমি সুন্দর আছি, কাজ করছি নিজের উপরে, হতেই পারে, অস্বাভাবিক কিছুই না। চ্যানেলের সাথে এই মুহূর্তে আলোচনায় আছে মোবাশ্বিরা কামাল ইরা, একজন নৃত্যশিল্পী এবং কোরিওগ্রাফার। আপনি বোধহয় একটু ঘুম ঘুম ভাব মনে হচ্ছে, কিন্তু আপনার ছবিটা তো অনেকের ঘুম ভেঙে দিচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ঘুম ঘুম যাতে সবার ঘুম ভাঙাতে পারি সেই জন্য তো অনেক অক্লান্ত পরিশ্রম করতে হয়, সেই জায়গা থেকে এখন একটু ঘুম ঘুম লাগছে আর কি। আর আমাদের দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির সাথে ম্যাচ করিয়ে হয়তো বা ছবিগুলো আবার মানুষের মন ছুঁয়ে যাচ্ছে বা মানুষ সেই জায়গাটা ফিল করতে পারছে। 2022 সালে, বিগত 3 বছর আগে, এই ছবিটি নারী মুক্তির প্রতীক হিসেবে আসলে ভাইরাল হয়েছিল বা সোশ্যাল মিডিয়ায় গিয়েছিল। ঠিক একই ছবি 3 বছর পরে আমরা দেখছি সেটাকে নারীর প্রতিবন্ধকতার হিসাবে পাশাপাশি রেখে দিচ্ছে। এটা নারী হিসেবে আপনার কি মনে হয় বা আপনার বিশ্লেষণটা কেমন? প্রথম কথা যেটা, যে আমি একটা মফস্বলে বড় হয়েছি। আমার হোম টাউন হলো নওগাঁতে, মধ্যবিত্ত ফ্যামিলি আমরা। তো আমার বাবা মা সবসময় আমাকে এমনভাবে বড় করেছে যে ছেলে মেয়ের পার্থক্য এই জিনিসটা আসলে বুঝতে দেয় নাই। তো 2022 সালে যে ছবিগুলো আমার লাল সবুজ কালারের জামা পরে রাজু ভাস্কর্যের সামনে তোলা, আসলে এটা নারী মুক্তি না, এটা আরও বেশি বলা যায় আমাদের স্বাধীনতাকে নিয়েছিল। সেই জিনিসটা এখন মানুষ হয়তো বা নারী মুক্তি বলছে, তখন আমার কিন্তু মনে হয়নি যে নারীর মুক্তির অভাব বা কোনো কিছু। এখন আমরা হয়তো বা কিছু দিনের জন্য হয়তো বা একটা ক্রাইসিসের মধ্যে যাচ্ছি, কিন্তু দিন শেষে নর নারী সবাই সমান, এবং একটা সমাজ গড়তে গেলে যেমন একটা নরের প্রয়োজন সেরকম একটা নারীরও প্রয়োজন। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। কোন জায়গাগুলোতে এখন প্রতিবন্ধকতা তৈরি হয়েছে কি মনে হয়? সত্যি কথা বলতে কখনোই একটা নারী এবং একটা পুরুষ সমান হতে পারবে না। আমার কাছে এটা মনে হয়, ফিজিক্যালি হোক, যে কোনো দিক থেকে হোক, আমরা কিন্তু সমান নই। কিন্তু নারীরা যেভাবে কষ্ট করে যাচ্ছে সেই জায়গাটা অ্যাচিভ করার জন্য, এখন হয়তো বা দেখতে গেলে বিশ্বের রেটিংসের দিক থেকে দেখতে গেলে কিন্তু নারী পুরুষ সমান, একটা পুরুষ যা করছে নারীও তাই করছে। সো আস্তে আস্তে এটা আরও এগিয়ে যাবে, এটাই আমি আশা করি। বরং নারী আরো বেশি করছে। হ্যাঁ, নারী আরও বেশি করছে, বাসাতেও, বাসায় গিয়ে কাজও করছে। হ্যাঁ, যেমন আমি তো বাসায় কাজ করি না, আমার বলা যায় যে আমি আমার বয়স তো অনেক কম, কেবল হচ্ছে কি বলে এইচএসসি কমপ্লিট করে ইউনিভার্সিটিতে এন্টার করেছি। তো এই বয়সে আমি যেভাবে আমার বাইরের আমার প্রফেশন যেভাবে চালাচ্ছি, আবার বাসাতেও মা তো আছেই, মা আমাকে আমার ছোটো বোনকে সবসময় দেখাশোনা করছেন, কিন্তু তবুও মাঝে মাঝে ফিল হয় যে আসলে আমার বয়সে হয়তো বা একটা ছেলেও এত প্রেশার নিতে পারতো না কোনোভাবে, এরকম মনে হয় মাঝে মধ্যে। আবার মনে হয় যে আসলে আমরা তো সমান, যে যখন যে পরিস্থিতির মধ্যে যাই তখন সে সেভাবে খাপ খাইয়ে নেয়। তো এখানে পুরুষ বা নারী, কে পুরুষ কে নারী, এইটা কোনো ফ্যাক্ট আর তখন কাজ করে না। ইরা, আপনি লয়ে পড়ছেন, ভবিষ্যতে হয়তো বা আপনাকে আইনের সাথে যুক্ত আমরা দেখব, পাশাপাশি আপনি কিন্তু শিল্পের সাথেও যুক্ত। আপনি একজন নারী হিসেবে বাংলাদেশের চলার পথটা আসলে কেমন চান? আমি অনেক গ্রেটফুল আমার প্যারেন্টসের কাছে, মা বাবার কাছে। তারা আমার চলার পথটা অনেক অনেক কি বলা যায় সহজ করে দিয়েছেন। বাবাও সাপোর্ট করেন, বাবা অনেক স্ট্রাগল করছেন এখন, যেহেতু আমি এখন ঢাকাতে পড়াশোনা করছি, তো মা বলছে না এই বয়সে মেয়েকে কোনোভাবেই ছাড়া যাবে না, অনেক রিস্ক। যেহেতু আপনি বললেন যে আমাদের দেশে একটা প্রতিবন্ধকতা থাকেই, তো মা সেই কথাটা চিন্তা করে মা কিন্তু আমাকে আমার ছোটো বোনকে নিয়ে ঢাকায় চলে এসেছে। তো বাবা কীভাবে সাপোর্ট দিচ্ছে, বাবা হোম টাউন এখন কোনোভাবে ছাড়তে পারবে না, বাবার পুরো বিজনেসটা হচ্ছে আমার হোম টাউন ওরিয়েন্টেড, তো বাবা ছাড়তে পারবে না। তো বাবা নওগাঁতেই থাকেন এবং মাঝে মধ্যে ঢাকাতে আসেন, এসে আমাদের দেখাশোনা করেছেন, আবার চলে যান নওগাঁতে। তো আমার পথ চলাটা অনেক ইজি ছিল। আমি যাতে এই প্রতিবন্ধকতাগুলো মানে না আমার পড়তে হয় সামনে, সেই জন্য আমার মা অনেক হয়তো বা লড়াই করেছে আগে তার জীবনে, তার অনেক কিছু অ্যাচিভ করার ছিল, সে আমাকে সব রকম সাপোর্ট দিয়ে এখন তার যেগুলো ইচ্ছে ছিল, জীবনের ড্রিম যেগুলো পূরণ করার ছিল, সেটা আমার মাধ্যমে করিয়েছে। বাংলাদেশের এই মুহূর্তে নারীদের সম্ভাবনা জায়গা কি দেখছেন? আসলে সম্ভাবনা কি বলবো,
সবাই যে যার জায়গা থেকে ট্রাই করছেন। সো আগে দেখা যাচ্ছে যে নারীদের প্রতিবন্ধকতা অনেক বেশি থাকার কারণে নারীদেরকে দমিয়ে রাখা হতো, কিন্তু এই যে বায়াসনেসটা এখন ভেঙে নারীরা বের হয়ে আসতেছে, যে যার জায়গা থেকে আমাদের নানা রকম প্রফেশনে যোগ হচ্ছে, বাসাতেও কাজ করছে, বাইরেও কাজ করছে, যার যেটা পছন্দ, কারো শিল্প সাহিত্য পছন্দ, কারো দেখা যাচ্ছে বিজনেস পছন্দ, কারো আমার মতন আইনি পড়াশোনা পছন্দ। সো যে যার জায়গা থেকে বাইরে হয়ে আসতেছেন এবং কাজ করছেন। সো অবশ্যই সম্ভাবনা অনেক বেশি এবং বাংলাদেশ ইনশাল্লাহ অনেক বাংলাদেশের নারীরা অনেক ভালো করবেন, অলরেডি করছেই আর কি বলা যায়। আপনি নাচের সাথে যুক্ত আছেন এবং দেখতেও যথেষ্ট সুন্দরী, পাশাপাশি মেধাবীও বটে। ভবিষ্যতে শোবিজে আসার ইচ্ছে আছে কিনা? শোবিজে আসার ইচ্ছা আছে, অলরেডি আমি কাজ করছি। সামনে আমার একটা অনেক বড় প্রজেক্ট, মানে আমি অলরেডি প্রজেক্টে কাজ করেছি, সামনে খুব শীঘ্রই রিলিজ পাবে। একটু শুনতে চাই। এটা সিক্রেট। আপনি কিন্তু নেক্সট টাইম হয়তো বা এই সিক্রেট নিয়ে ফিরে আসবো এখানে এই প্রোগ্রামটিতে। হ্যাঁ, এক্স্যাক্টলি। দ্যাটস গুড, আমি অপেক্ষায় রইলাম আপনি আসবেন। ইরা, নাচের জায়গাটা আসলে বাংলাদেশ কেমন, সার্বিক প্রেক্ষাপটটা কেমন? নাচের জায়গা থেকে বাংলাদেশ এখন অনেক ইমপ্রুভ করেছে আগের থেকে। বলা যায় যে আমাদের ক্লাসিক্যালটা অনেক ইমপ্রুভ করেছে, ভ্যারিয়েশন অনেক বেড়েছে, যেমন ভরতনাট্যম, কত্থক, ওড়িশি, এছাড়াও নানা রকম ছাও এখন চলছে। তারপরে হচ্ছে এরকম অনেকগুলো নাচের হয়েছে। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা একাডেমি, সো মানে বিভাগ এইটা এসেছে। সো অবভিয়াসলি নাচের যারা শিল্পীরা আছে তাদের একটা বিকশিত করার মতন একটা জায়গা আমরা পেয়েছি। আমরা নাচ নিয়ে পড়াশোনা করতে চেতাম, হয়তো বা তখন ইন্ডিয়া চলে যেতে হতো। সো এখন আর সেটা করতে হচ্ছে না। তাদেরকে আসলে সম্ভাবনাময়ী মনে হচ্ছে যে এরা খুব ভালো করছে। আপনি একজন তরুণ হিসেবে কাদেরকে দেখে মোটা দাগে মনে হয় ভালো করছে? আমি তো 2017 সাল থেকে নাচের সাথে আছি, তো আমার অনেক সিনিয়র আছেন যারা অলরেডি রবীন্দ্র ভারতী থেকে অলরেডি নাচ নিয়ে পড়াশোনা করে চলে এসেছেন। এখন আমার সাথেও আমার যারা আমার সাথে যারা কাজ করছে তারাও অনেক ভালো করছেন, আমিও ভালো করছি। আমার সাথে হাবিবা নামের একজন আপু আছে, ওনারা ভালো করছে। আর রিসেন্টলি আমরা একটা নাচের ইভেন্ট করলাম দিলনওয়াজ নামে। তো আমাদের ডিরেকশনে ছিলেন লুবনা মরিয়ম খালা, আর কোরিওগ্রাফিতে ছিলেন সাব্বির আহমেদ বিজু খান। তো আর আমি ছিলাম দিলনওয়াজ, যে স্টোরিটা সেটা পটভূমিতে যে ক্যারেক্টারটা বলা যায় সেটাই। আর আবু নাইম ভাইয়া ছিল আমার আর্টিস্ট, উনি ছিলেন দিলনওয়াজের শামসের ক্যারেক্টার। সো আমাদের নাচটা আসলে আমার এইবার যেটা ফিল হয়েছে, প্রথমবার আমরা যখন পারফর্ম করি তখন খুব একটা অডিয়েন্স ছিল না, হয়তো বা 300 থেকে 350 শিল্পকলার মানে অডিটোরিয়ামে, নাট্যশালায়। বাট নেক্সট টাইম যখন আমি পারফর্ম করি তখনও আমার খুব একটা বেশি কি হবে আমি আসলে বুঝতে পারছিলাম না, তো একটু স্যাডই ছিলাম বলা যায়। তারপরে যখন এই দিলনওয়াজের 1 ঘন্টার পর পুরো একটা পারফরমেন্সে আমি হয়তো 40 মিনিট পুরোটাই আমি নেচেছি। কখনো কখনো টিমের সাথে, কখনো কখনো সোলো করছি, কখনো কখনো শামসের যে ক্যারেক্টার ওনার সাথে ডুও করছি। সো পুরোটা মিলে 40 মিনিট আমি নেচেছি। তো লাস্টলি 3 মিনিট না, প্রায় 5 থেকে 6 মিনিট থাকে যে আমি সুফিজম এইটা ট্রান্সে চলে যায় এবং স্পিন করতে থাকি। স্পিন করতে করতে 5 মিনিট স্পিন করার পরে বডিতে না আর কোনো কিছু থাকে না, আপনি এমন ট্রান্সে আছেন যে আপনার বডির কন্ট্রোলে নেই, এটা একাকী চলছে। তো তখন আপনি ব্রেন থেকে করেন যে ওকে আই ওয়ান্ট টু স্টপ ইউ, তোমার যখন মনে হবে যে তুমি বডিটা থামতে চাও তখন তুমি থেমে যাও। তো এরকম করে ট্রান্স থেকে বের হয়ে আমি চোখটা খুললাম, তারপরে হাউস লাইট দেওয়া হলো এবং আমি চোখটা খুলে দেখি শিল্পকলার প্রত্যেকটা রোতে ওপর থেকে নিচে পুরো 730 জন অডিয়েন্স ছিল। চমৎকার অভিজ্ঞতা ছিল। বাট আমি তো চোখ খুলে যখন সবাইকে চিয়ার করতে দেখছি, হাততালি দিতে দেখছি, আমি আসলে কখনো ভাবিনি যে একটা নাচের প্রোগ্রামে এরকম একটা হাউসফুল দৃশ্য দেখব। সেরকম প্রমোশনও করা হয়েছিল না, বাট যখন আমরা জিনিসটা দেখলাম তখন আমার চোখ থেকে পানি চলে আসছিল। আমরা একটু র্যান্ডমলি কিছু প্রশ্ন করব, খুব স্ট্রেট কাট আপনি র্যান্ডমলি উত্তর দিবেন। শোবিজে আসলে কোন নায়িকাকে প্রতিদ্বন্দ্বী মনে হবে? এখনো তো শোবিজে যায় নাই। শোবিজে কাজ করলে বোঝা যাবে আসলে যে কে। ওকে, আমি 3টা নাম বলি, পূজা চেরি, নুসরাত ফারিয়া, দেখি কাকে প্রতিদ্বন্দ্বী। না, তারা তো অলরেডি কি বলা যায়, তারা তো অনেক আমার সিনিয়র অনেক। পূজা আপু তো অনেক ছোটবেলা থেকে নাচ
করছেন অভিনয়, দিঘি আপু উনিও অনেকদিন আগে মানে আগের থেকে কাজ করছেন। আর নুসরাত ফারিয়া তো আমি ওনাকে খুবই পছন্দ করি, ওনাকে আমি ইন্সপিরেশন হিসেবে দেখি, তো ওনাদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করার কিছু নাই। কোন নায়িকার নাচ মনে হয় যে দুর্দান্ত নাচ করেন বাংলাদেশে? নুসরাত আপু তো খুবই ভালো নাচ করেন। ছোটবেলায় কি কি হতে ইচ্ছে হয়েছিল? আমার খুব ইচ্ছে করতো যে আমি পড়াশোনায় অনেক ভালো কিছু করব, কিন্তু কোনোদিন পড়াশোনা করতে ইচ্ছে করতো না। ওকে, বাংলাদেশের হিরো হিসেবে এই সময় সবচেয়ে বেশি প্রমিনেন্ট মনে হয় কাকে? অবশ্যই আমাদের লিজেন্ড, মানে এখন যিনি সবচেয়ে বেশি, সাকিব খান, ওনাকে অনেক ভালো লাগে। ওকে, শাকিব খান তো ইদানিং দেশের বাইরে থেকে নায়িকা এনে শুধু মুভি করে, এবার বোধহয় সাবিলাকে নিল। এর পরের বার যদি আপনাকে ডাকে আপনার এক্সপ্রেশনটা কি হবে? এখনো ওই পর্যায়ে যেতে পারিনি, ওই জিনিসটা ইমাজিনই করতে পারছি না। ওকে, মানে কল্পনাই নেই। হ্যাঁ, এখনো কল্পনায় নেই। আর হইতেই পারে, দেখা যাচ্ছে আমি সুন্দর আছি, কাজ করছি নিজের উপরে, হতেই পারে, অস্বাভাবিক কিছুই না। হ্যাঁ, রাজু ভাস্কর্যের সামনে যে আপনার যে, হ্যাঁ, যেহেতু আমি কাজ করছি, পড়াশোনা করছি, নাচ করছি, অভিনয় করছি, সবই শিখে নিজেকে একদম ওয়েল প্রিপেয়ার্ড রাখছি, তো হতেই পারে। আমার মনে হয় এই কনফিডেন্টের জন্য সাকিব ভাই যদি এই ভিডিও কোনোভাবে তার আশেপাশে কেউ দেখায়, হ্যাঁ সেটাই, ভাবতেও পারে যে এরা আমার সামনের সিনেমা নাই। হ্যাঁ হতেই পারে, ইনশাল্লাহ। আপনারা দোয়া করেন সবাই। ওকে, এই সময়ের যারা সোশ্যাল মিডিয়ায় যেসব মেয়েরা কাজ করেন, বিশেষ করে ব্র্যান্ড প্রমোটার, উদ্যোক্তা, তাদের সম্পর্কে আপনার ধারণা? আমি তো নিজেও ব্র্যান্ড প্রমোটার বা উদ্যোক্তা বলা যায়, বা ইনফ্লুয়েন্সার বলা যায়, তো অনেকেই আছে আমার আশেপাশে যারা আছে, তারা খুব ইনফ্লুয়েন্সারকে খুব ছোট করে দেখে। আমি তাদের জন্য বলবো যে আসো না, আমাদের সাথে জয়েন করো না, হয়ে যাও না ইনফ্লুয়েন্সার, দেখো না কেমন লাগে, বিকজ ইটস নট এ ইজি জব। আমি তো যেটা দেখি যে একটা কর্পোরেট অফিসার কি করে, 9 to 5 জব করে, তাদেরও অনেক, আমি কোনো জবকে বা কোনো প্রফেশনকে ছোট করে দেখবো না, বা তাদের কি থাকে, একটা সার্টেন টাইমে কিন্তু ছুটি থাকে, যে ঈদের মধ্যে আমি 5 থেকে 6 দিন ছুটি পেলাম। কিন্তু একটা ইনফ্লুয়েন্সার ঈদের বেলা সকালবেলা ঘুম থেকে উঠেও ভাবে যে আমি মেকআপটা করবো, এটা ভিডিও করতে হবে, ভিডিওটা আপলোড করলে আমার ভিউজ আসবে, ভিউজ থেকে আমি টাকা পাবো। কারণ আমি যেমন হচ্ছে ইনফ্লুয়েন্সিং আমার প্রফেশন হিসেবে আপাতত আমি নিয়ে রেখেছি, আমি যেমন নাচ করছি আমি এটা আমার প্রফেশন, ইনফ্লুয়েন্সিং আমার প্রফেশন। সো আমাদের প্রচুর এফোর্ট দিতে হয়, একটা ভিডিও এডিট করা যে কী পরিমাণ কষ্ট, এটা যতক্ষণ না আপনি নিজে ভিডিওটা এডিট করবেন তখন বুঝবেন না। সো ইটস এ ভেরি হার্ড জব, অ্যান্ড সবার উচিত এই জিনিসটাকে রেসপেক্ট করা। সাম্প্রতিক সময় একটা ভিডিও দেখলাম আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, সেনোরিটা যে গানটা এটা পারফর্ম করেছেন খুব মন খুলে। বলিউডের আসলে কাদেরকে ফলো করা হয়? বলিউডে কঠিন কোশ্চেন। ওকে, আমি 3টে নাম বলি, কাকে পেলে আপনি হাক করবেন, দ্বিতীয়ত চুমু খাবেন, অথবা লং ড্রাইভে যাবেন। আমি 3টা নাম বলি, শাহরুখ খান, আমির খান, ঋতিক রোশন। আচ্ছা, ছোটবেলা থেকে আমার ফেভারিট হলো ঋতিক রোশন। আমার নিয়ে কি করবেন? মানে ঋতিক রোশনকে দেখলে অবশ্যই আমি তার সাথে নাচ করব, বিকজ ছোটবেলা থেকে আমি তাকে নাচতে তো দেখেছি। স্বর্গে গেলে পরে ধান ভালো নাচে শিখতে। হ্যাঁ, আমি ঋতিক রোশনকে দেখলে তো নাচই করব, দ্য ফার্স্ট থিং। আর শাহরুখ খানকে দেখলে তার কাছ থেকে কিছু টিপস নিব, কিভাবে এত শান্তশিষ্ট থেকে এত উপর পর্যন্ত যাওয়া যায়। সো এইটা অবশ্যই লং ড্রাইভে যেতে যেতে ওনাকে বলতে পারি, আপনি প্লিজ একটু বলেন না কিভাবে কাজ করব মিডিয়াতে। আপনি ভীষণ মেধাবীও বটে, টেকনিক্যাল উত্তর ছিল খুব ভালো। তার মানে চুমুটা সালমানকেই খাবেন, অবিবাহিত আছে, বউয়ের হ্যাঁ, ওনার কাছ থেকে যদি ওনার ছোট বোন হিসেবে একটা কপালে চুমু পাই তাহলে খারাপ কি, অবশ্যই এটাও ভাই বানিয়ে। হ্যাঁ, উনি তো সবার ভাই, সালমান ভাই। হ্যাঁ, উনি তো সবার ভাই, ওনাকে একটা হাক করে উনি যদি আমাকে একটা ব্লেসিং হিসেবে কপালে চুমু দেয় তাহলে সমস্যা নাই। পরবর্তী আড্ডায় নতুন কোনো অতিথির সাথে দেখা হবে, নতুন কোনো গল্পের সাথে থাকবেন, কথা হবে।